উপসংহারে তুমি ইলভাহানিয়া ইমরোজ পর্ব 14। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মনস্কদের জন্য গল্পটি উন্মুক্ত। ঘড়ির কাঁটা তখন সন্ধ্যা 7টা বাজে। শাশুড়ির কথা মোতাবেক সেজে গুজে ড্রয়িং রুমের সোফায় বসে আছে চিত্রা। নফ তাকে এলে তাকে খেতে দিয়ে কাঙ্ক্ষিত জুসটা সার্ভ করতে হবে। অত্যন্ত সাংঘাতিক কাজ। বুক ঠিপঠিপ করছে রীতিমতো, কিন্তু সে নিরুপায়। তাছাড়া স্বামীর মন পেতে হলে কিছু ত্যাগ স্বীকার তো করতেই হবে। এসব ভেবে নিজেকে সাহস দিতে থাকে চিত্রা। পরিশেষে অপেক্ষার প্রহর ফোরায়। কিয়ৎকাল পরেই বেজে উঠল মেইন ডোরের কলিং বেল। সাথে সাথেই আতঙ্কে লাফিয়ে ওঠে চিত্রা। মনে হয় এই বুঝি হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে তার। বুকে থুতু ছিটিয়ে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে এগিয়ে যায় মূল ফটকের দিকে। বেচারাই কোনাক্ষরেও টের পায়নি নিজের ধ্বংসকে বরণ করতে যাচ্ছে সে। দরজা খুলতেই নভের ক্লান্ত মুখশ্রী ভেসে ওঠে। চিত্রার স্থির হয়ে যায় তৎক্ষণাৎ। মানুষটাকে দেখলে অন্যরকম শান্তি কাজ করে তার। মনোরম অনুভূতিতে ছেয়ে যায় মনস্পটে। আজও তার ব্যতিক্রম হলো না। ওদিকে চিত্রাকে দেখে অবাক হয়ে গেল নভ। মেয়েটা অন্যরূপে সেজেছে। সিল্কের পাতলা শাড়ির সাথে হাফ স্লিভ ফিটিং ব্লাউজ, খোলা চুল, হালকা সাজ, সব মিলিয়ে আবেদনময়ী লাগছে চিত্রাকে। নভ চালাক পুরুষ। চিত্রার সাজসজ্জা মানে তার অজানা নয়। জেনেও কেন যেন চোখ ফেরাতে মন চাইল না। হয়তো সম্পর্কটা সহজ হয়েছে বলে। ভিন্ন নজরে চিত্রাকে আপাতমস্তক স্ক্যান করে ধীর গলায় শুধালো, কি ব্যাপার, হঠাৎ এই সাজ? চিত্রা আমতা আমতা করে জবাব দেয়, মন চাইছিল তাই। জবাব শুনে নিশ্চুপ থাকে নভ। তার হাতের ব্যাগটা সেন্টার টেবিলের রেখে সোফায় গা এলিয়ে দেয়। মস্তিষ্ক শান্ত হলেও মনটা অশান্ত। হঠাৎ কিছু একটা যেন হচ্ছে ভেতরে। এত বছরের সংযম, শর্ত, প্রতিশ্রুতি, নিয়মনীতি সবটা জাস্ট ভেঙে গুড়িয়ে নিতে মন চাইছে। বলা বাহুল্য, ভুবন ভোলানো রূপ নেই চিত্রার। অত্যন্ত আকর্ষণীয় নয় তার শরীরের ভাঁজ। সহজে কারো চোখ আটকাবে না, কিন্তু নভের গোটা পৃথিবীটাই থমকে বসে আছে। আজ বহু বছর পর ধ্বংসাত্মক এক অনুভূতি টের পাচ্ছে নিজের ভেতর। চিত্রার মায়াবী আদরে ভরিয়ে দিতে মন চাইছে। হুড়োহুড়ি করল না নভ। মাথাচাড়া দিয়ে ওঠা নেশাটাকে অবাধ্য হতে দিল। কোনো বিধিনিষেধ বাঁধল না নিজেকে। গলার টাই ঢিলে করতে করতে আদেশ ছুড়ল চিত্রার উদ্দেশ্যে, এক্সট্রা আইস কিউব দেওয়া ঠান্ডা পানি নিয়ে এসো। নভের পলক্ষীন দৃষ্টি দেখে সিটিয়ে গেছে চিত্রা। যতটুকু সাহস জুগিয়েছিল তাও ফুরুত। আচমকা এক মোক্ষম সুযোগ পেয়ে এক মুহূর্তে অপেক্ষা করল না। এক ছুটে দৌড়ে গেল রান্নাঘরে। কিয়ৎকাল সময় নিয়ে নিজেকে স্টেবল করে ফিরল এক গ্লাস পানি হাতে। লজ্জায় চোখ নামিয়ে রেখেছিল চিত্রা। গ্লাস বাড়িয়ে দেওয়ার সময় অনিচ্ছায় তার দৃষ্টি যায় সামনের দিকে। সাথে সাথেই জোরালো এক কম্পন বয়ে যায় তার শরীর জুড়ে। ওদম গায়ে বসে আছে নভ, কোমরে শুধুই একটা টাওয়াল জড়ানো। হুট করে চিত্রার মনে পড়ে বাড়ি ফেরার পরপরই শাওয়ার নেয় নভ। সেজন্য বোধহয় চেঞ্জ করেছে। কিন্তু এমত অবস্থায় তার সামনে আসার কারণটা বুঝল না। নভ তো এমন বেশরম না, তাহলে আজ হঠাৎ কী হলো? গ্লাসের টে হাতে বিস্মিত দৃষ্টিতে চেয়ে থাকে চিত্রা দেখে গলা কাকেরে দেয় নভ। ঠান্ডা গলায় বলে, ট্রেটা রেখে আমার সাথে আসো। চিত্রা হকচকিয়ে ওঠে। আমতা আমতা করে বলে, পানি খাবেন না? নভ শান্ত অঙ্গভঙ্গি পরিদর্শন করলেও আদতে সে অস্থিরতার শীর্ষে অবস্থান করছে। সব কিছু তো আর বলে কয়ে বোঝানো যায় না। এরকম একটা পিচ্চির সামনে নিজের দুর্বলতা প্রকাশ করা বোকামি বই কিচ্ছু না। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে খানিকটা গম্ভীর গলায় বলে ওঠে, তেষ্টা মিটে গেছে আমার। চিত্রা ভ্রু কুঁচকে বলল, কিন্তু আপনাকে দেখে তৃষ্ণার্ত লাগছে। বোকা বউয়ের অহেতুক প্রশ্ন শুনে শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে নভ। চিত্রার চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে, এক্স্যাক্টলি, তেষ্টা মিটেছে, তৃষ্ণা নয়। নভের গভীর দৃষ্টি দেখে যা বোঝার বুঝে গেল চিত্রা। লজ্জা, শরম আর অদ্ভুত অনুভূতির মিশেলে পাথরের ন্যায় স্তব্ধ হয়ে গেল। নভ তাড়া দিল না, বরং উপভোগ করলো তার ভীত হরিণীর লজ্জা মাখা মুখশ্রী। মেয়েটাকে ফাঁকা ঢোক গিলতে দেখে শেষ ধৈর্যের বাঁধটা ভাঙল নভের।
হাত বাড়িয়ে ধীর লয়ে কাছে টানল চিত্রাকে। মেয়েটা অবিরত কাঁপছে। নওয়াফের সরাসরি তার অনাবৃত মসৃণ কোমরে হাত ছোঁয়ালো। চিত্রা বেচারি শিউরে উঠে অস্পষ্ট স্বরে আওয়াজ তুলল, নওয়াফ। সীমিত হেসে তার গালে গাল ঠেকিয়ে ধীর গলায় বলল, যার জন্য এই সাজসজ্জা তাকে রাজত্ব কায়েম করার অনুমতি দিবে না? মনস্ফটে জবাব দিতে পারল না, সোজা সাপটা জবাব দিতে পারল না চিত্রা। আড়ষ্ট হয়ে মুখ লোকালো নওয়াফের বাহুতে। নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে নওয়াফ আলতো করে তাকে কোলে তুলে নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। এতক্ষণ সব কিছু স্মুথলি চললেও এ পর্যায়ে এসে কিঞ্চিত পরিবর্তন হলো ঘটনাক্রম। সিলিং শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিবিড়ভাবে চিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরল নওয়াফ। উপরে ঝর্ণা থেকে গড়িয়ে পড়া নিয়ন্ত্রিত শীতল পানির ফেয়ারা ভিজিয়ে দিতে থাকলো দুজনকে। চিত্রাকে সামলে উঠতে সময় দিচ্ছিল নওয়াফ, কিন্তু রমণীর সিক্তকায়া দেখে শেষ পর্যন্ত আর তার সম্ভব হলো না। চিত্রার কোমরে জড়িয়ে রাখা হাত দুটো শাড়ির আবরু সরাতে ব্যস্ত হয়ে পড়ে। চিত্রা একটুও বাধা দেয়নি। যা হচ্ছে তা তার বহু অপেক্ষা আর ত্যাগ তিতিক্ষার ফল। লম্বা একটা শ্বাস টেনে ভয়টুকু ঝেড়ে ফেলে সে। ওই পাথর মানবের নিকট নিজেকে সদর্পে করে চোখ বুজে ফেলে চিত্রা। ততক্ষণে নওয়াফ এগিয়েছে বহুদূর। তাদের মধ্যে আবরণ বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। নওয়াফের হাত দুটো অবাধভাবে বিচরণ করছে চিত্রার উন্মুক্ত কায়ায়। যন্ত্রণাময় সুখের তীর তীর করে কাঁপছে চিত্রার দুর্বল চিত্ত। অবশেষে ঘোরে নওয়াফ হাতের পৃষ্ঠে দগদগে চিহ্ন বসিয়ে যাচ্ছে ক্রমাগত। এরপর অনেকটা সময় পেরোলো। সময়ের সাথে শান্ত হলো আগত ঝড়। তবে চিত্রার নিজের বলতে আর কিছুই রইল না। সবটুকু পূর্ণাঙ্গ দখলদারিত্বে চালিয়ে নিজের নামে বরাদ্দকৃত হক অত্যন্ত নিবিড়ভাবে আদায় করেছে। ফলস্বরূপ চিত্রা আজ নিঃশেষ। ঘড়ির কাঁটা তখন রাত 12টার ঘরে। দরজা খোলার শব্দ শুনে সেদিকে তাকালো নওয়াফ। দেখলো তার লাজে রাঙা রমণী ধীর পায়ে এগিয়ে আসছে। এটাই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা বাড়াতে চাইল না নওয়াফ। মন তৃপ্ত হলেও পেট ক্ষুধার্ত। এ মুহূর্তে খেয়ে দিয়ে ঘুমানো দরকার। মাথায় ভেজা চুলে আঙুল চালিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় নওয়াফ শুধালো, ডিনার করেছিলে? প্রশ্নটা শুনে খানিকটা চমকায় চিত্রা। দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় সে খায়নি। নওয়াফ পরপরই বলে, ঠিক আছে, এখন চলো খেয়ে নিবে। খাওয়ার বিন্দুমাত্র রুচি নেই চিত্রার। ক্লান্তি আর ঘুমে চোখ মুখে অন্ধকার দেখছে। সে বলতে চাইল, আমি খাবো না, বলতে গিয়েই থমকে গেল। গলা বসে গেছে। কেমন যেন ফ্যাস ফ্যাসে শোনাচ্ছে কণ্ঠস্বর। চিত্রা হতবিহ্বল হয়ে তাকালো। নওয়াফ তার দিকে তাকিয়েছিল। হঠাৎ এমন কিছু দেখে ঠোঁট কামড়ে ধরে চুপ হয়ে গেল। টানা 2.5 ঘন্টা শাওয়ার নেওয়ার ফল পাচ্ছে বেচারি। আহা রে, কোমল প্রাণ বউ। তার নিজের অবস্থাও একটু শোচনীয়। 1 কাপ চা না নিলেই নয়। নওয়াফ পরিস্থিতি সামলাতে গম্ভীর গলায় বলল, চা খেলেই ঠিক হয়ে যাবে। তাছাড়াও ওষুধ আছে বাসায়, ডিনার সেরে নিয়ে নেবে, চলো। চিত্রার আর না করতে পারল না। নওয়াফের পিছু পিছু গিয়ে ডাইনিং টেবিলে বসলো। হুট করে কিছু একটা নজরে পড়তেই বুক ধরফরিয়ে উঠল তার। অসাবধানতাবশত জুসের গ্লাসটা টেবিলে রয়ে গেছে। চিত্রা এমত অবস্থায় কি করবে ভেবে পায় না। নওয়াফের ডান হাতের কাছেই আছে ওটা। ক্রমশ বুক ধুকপুকানি বাড়তে থাকে বেচারির। চিত্রা ক্লান্ত মুখটা দেখে মায়া হয় না নওয়াফের। যদিও সে রাক্ষসে আচরণ করেনি, স্টিল মেয়েটা ছোট। ও ভাবে পরের বার থেকে এত লং টাইম আটকে রাখবে না তাকে। আপন মনে ভাবতে ভাবতেই নিজের প্লেটে খাবার তুলে নেয়। সামনে তাকিয়ে দেখে চিত্রা কেমন অন্যমনস্ক হয়ে আছে। নওয়াফ ভাবে হয়তো খেতে ইচ্ছে করছে না। একদমই তাই। জোরাচুরি না করে ধীর গলায় বলে, আজকের মতো ছেড়ে দিলাম, তবে নেক্সট টাইম থেকে 8টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যায় যেন। ফ্রন্ট ক্যাবিনেটে কেক রাখা আছে। খেয়ে দিয়ে কড়া লিকার দেওয়া 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। চিত্রার মনে হলো মোক্ষম একটা সুযোগ পেয়েছে। ও ঝটপট উঠে দাঁড়িয়ে জুসের গ্লাসের দিকে হাত বাড়াতে নিলে নওয়াফ বিরক্তি মাখা গলায় বলে, একটা জিনিসও স্পর্শ করবে না তুমি। এসব আমি গুছিয়ে নেব। যতটুকু বলা হয়েছে ততটুকু করো। চিত্রা কেঁপে ওঠে, হাত গুটিয়ে নেয়। কি করবে ভেবে পায় না। অলরেডি যা হওয়ার হয়ে গেছে, তবুও দ্বিধাদ্বন্দ্বে পড়ে বাধ্য হয়ে আমতা আমতা করে বলে, সেই কবে বানিয়েছি, এতক্ষণ হয়তো নষ্ট হয়ে গেছে। যদি গন্ধ ছড়ায় তাই। নো মোর ওয়ার্ডস, গো অ্যাহেড। নওয়াফ চোখ মুখ কুঁচকে বলে।
চিত্রার কিছু বলার সুযোগ পেল না। ধীর পায়ে হেঁটে রান্নাঘরের দিকে গেল। দুরু বুকে চা বসালো। নভ তখনও ধীরে সুস্থে খাচ্ছে। চিত্রা চটপট চা বানিয়ে দুটো কাপে ঢালতে লাগলো। এরই মধ্যে হুট করে নওয়াফের বিষম খাওয়ার শব্দ শোনা গেল। চিত্রা চটজলদি গ্লাসের পানি হাতে ছুটতে নিতেই দেখলো সব থেকে ভয়াবহ দৃশ্য। টেবিলের জগে পানি ছিল না, হাতের কাছেই রাখা ছিল পুদিনা পাতার জুস। নওয়াফের ফেভারেট বিধায় কোনো দিকে না ভেবে ওটাতেই চুমুক বসিয়েছে সে। দৃশ্যখানা দেখে চিত্রার কলিজা হাতে চলে আসে। কি ঘটে গেল ভেবেই মাথায় হাত দিয়ে বসলো ও। বেচারি জানতেও পারলো না ওটাতে কেবল ট্রেইলার। সিনেমা এখনও বাকি আছে, চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।